তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেল মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেল সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খায় তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা আহা তেল সারা পরোটা দেন না তেল সারা পরোটা তেল সারা পরোটা আহা তেল সারা পরোটা তেল সারা পরোটা দেন না তেল সারা পরোটা। জান্নাতের বাপ হচ্ছে আমি। জান্নাতের যাবতীয় ব্যাপারে যা কিছু এখানে হবে সব আমি দেখ। টাকা পয়সা যা জমা হবে এখন থেকে জান্নাতের বাপের অ্যাকাউন্টেই হবে। এই ব্যাপার নিয়ে যদি কেউ কোনো ষড়যন্ত্র করে আমি কিন্তু সেটা ভালো চোখে দেখবো না। দেখছেন অবস্থা? দেখছেন দেখছেন কি করে গেল? সারা করে এই সমস্ত করতেছে, আমার জান্নাতের চিকিৎসা করতে দিচ্ছে না। সব টাকা পয়সা নিয়ে যাবে, ও নিয়েছে কি করবে, ও কোনো চিকিৎসা যাচ্ছে না। আমার জান্নাতের চিকিৎসা ও কোনো কাজে দিতে পারে না। আমরা আমার জান্নাতের চিকিৎসা করব। আরে আরে শোনো, শীতল 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 মস্তিষ্ক শীতল মস্তিষ্ক শীতল, সব ঠিক হয়ে যাবে। আমরা আছি তো সবাই, তুমি কেন এত ভেঙে পড়ছো? আমরা আছি না? আমরা জাতি হিসেবে খুবই বিশৃঙ্খল। মানে জাস্ট ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে বা একটা কথাকে কেন্দ্র করে একটা পরিবেশকে আমরা নষ্ট করে ফেলি। কিন্তু বাবার একটা কথায় আপনাদের ঝড়টা থেমেছে, এটা একটা স্বস্তির খবর। আমার খুব ভালো লাগছে আপনাদের কিভাবে দেখে। আর সেই সাথে আমার আরেকটা ভালো লাগা কাজ করছে, আমাদের প্রতিষ্ঠান থেকে যে 2টা সিনেমা হতে যাচ্ছে সে 2টা সিনেমা নিয়ে। আমি এই 2টা সিনেমা নিয়ে অনেক আশাবাদী। তো নাট্যকার, আপনার কি প্ল্যানিং এই সিনেমা নিয়ে? কি ভাবছেন? প্ল্যানিং এর ভিতরে তো আমি আছি। মানে বলতে পারেন যে আমি 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টাই আমি এই বাউল সিনেমা নিয়ে ব্যস্ত। বাউল সিনেমা, রাইট? বাউল, হ্যাঁ। কেন নয়, কারণ এই সিনেমার নাম যেহেতু আমি বাউল রাখছি, সেখানে বাউলকে তো ফোকাস করতে হবে আগে। যাই হোক, তো বাউলকে ফোকাস করা মানে একটা গল্প তো আমার দরকার, কারণ দর্শক তো গল্প জানতে চায়। আচ্ছা, গল্পটা আমি একটু লাইন আপটা বলছি, মানে সংক্ষেপে বলিস। সেটা হলো যে একজন বিখ্যাত বাউলের একটি অপ্রকাশিত গান আছে, যেটা এখন পর্যন্ত উনি গানগুলো গাননি এবং এরা কোথাও এটা জানতে পারলেন একজন ফোক ডিপার্টমেন্টের অফিসার। উনি তখন অনুসন্ধান চালালেন যে ওই বাউল কোথায় থাকে, ওই গানের খাতা তো আমার দরকার। ঠিক আছে, তো ও জানতে পারলো যে কিশোরগঞ্জ জেলায় ছড়ারচর এক গ্রামে ওই বাউল থাকে। তো উনি ওখানে ছুটলেন সে বাউলের উদ্দেশ্যে। এক ভ্যানওয়ালাকে ভাড়া করলো যে ভাই চিনো ওই বাসা? বলে হ্যাঁ চিনি, বিখ্যাত বাউল সে। ওর উপরে উঠে সে যাচ্ছে ট্রেন থেকে নেমে ভ্যানে করে। ও ভাবছে যে বাউলের সাথে দেখা করে গানের খাতাটা কিনে আবার সে চলে আসবে। ভ্যানওয়ালার সাথে সেরকম কন্ট্যাক্ট, আসা যাওয়ার ভাড়া তাকে দিতে। এখন বাসা পেয়েছে তার বাউলের, সব কিছু ঠিকঠাক আছে। এখন ওই লোক তো তাকে গানের খাতা দেখাতে চান না বাউল, কারণ এর আগে বহু লোক তার বাসায় হানা দিয়েছিল এই গানের খাতা কেনার জন্য। তো বাউল বলে যে না, আমি তো বিক্রি করার জন্য এটা রাখিনি, হ্যাঁ এটা আমার পরম্পরায়, আমার বছরের পর বছর এটা চলে যাবে, এটা এখানে কেউ না কেউ এটা সংরক্ষণ করবে, আমি এটাকে খুব বিক্রি করতে দেবো না। সে বললো যে ঠিক আছে, বিক্রি করার দরকার নেই। ওই ফোকলোর ডিপার্টমেন্টের লোকটি বলছে যে তাহলে আমাকে একটু দেখতে দেন গানগুলো, আপনার খাতাটা দেন দেখি। তো ওই বাউলের একটু লোকটার অনেক নাসরবান্দা, তো বললো যে ঠিক আছে। তো বাউলের খাতাটা সে বললো যে আমি বিক্রি করতে পারবো না, আমি এই খাতাটা আপনাকে দিচ্ছি, আপনি দেখেন। তো ওই
ফোক ডিপার্টমেন্টের অফিসার করলেন কি, আরেকটা খাতায় তার নিজের ডায়েরিতে ওই গানগুলো নোট করছে। আমরা দেখতে পারি যে ওই বাউলের আবার একজন অসুস্থ স্ত্রী আছে, মাঝে মাঝে বাউল তার বউকে দেখতে যায় আপনার ফোকলোর ডিপার্টমেন্টের রুমে। সারা রাত পার হয়ে যায়, ওই লোক গানের কপি খাতা থেকে কপি করছে। শেষ গানগুলো যখন কপি করছেন তখন ভোরের আজান আসছে, ঠিক আছে। বাউল তখন আসছে, এসে দেখলো যে শেষ হয়ে গেছে। বললো সারা রাত জেগে জেগে এই গানগুলো আমরা কপি করেছি এবং দেখলাম। তো বললো যে আমি যেটা বিক্রি করবো না আমি বলেছি আপনাকে। বললো যে না, আমি আপনার কাছে বিক্রি করতে চাইও না। হ্যাঁ, একমাত্র মনে হচ্ছে যে আপনিই বোধহয় এর যোগ্য এই খাতা রাখার। জাস্ট এ মিনিট, আপনাকে যে লাইন আপ গুলো বললো পিএস, আপনার দায়িত্ব কি নোট করে আপনি করেছেন? জি ম্যাডাম, জি করতেছি। এখন করছেন? ওই বাউল করলেন কি, ওই ফোকলোর ডিপার্টমেন্টের লোকটিকে, অফিসারকে খাতাটা দিলে বললো যে আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, আপনি কি খাতাটা দিয়ে বেরো। আমি এই পর্যন্ত চিত্রনাটা চেয়ে আর কি, তারপর যদি আপনার কোনো পরামর্শ থাকে আমাকে দিয়ে সহযোগিতা করতে পারে। ঠিক আছে, আপনার লাইন আপ ক্লিয়ার? জি। আচ্ছা, তোমরা কি চাও বলো তো? কি চাও? কেন আসছো এখানে? তোমরা প্রথম দিন আসছো, আমি মাইনে নিছি, কিন্তু দ্বিতীয় দিন আসছো তখন সত্যি সত্যি আমি বিরক্ত হয়েছি। কেন আসো তোমরা? কেন? কি উদ্দেশ্য? আসার উদ্দেশ্য তো আব্বা একটাই, আপনি আমাদের আব্বা হিসেবে আপনি আমাদের বাড়িতে যাবেন, আমাদের সঙ্গে যান। আরে আব্বা যাব? আরে কোথায় যাব? কেন যাব আমি? আমি কি তোমার জন্মদাতা পিতা? আব্বা, আমি কি তোমার জন্মদাতা পিতা? জি আব্বা। একটা মিথ্যা বাপ বানাতে চাচ্ছ কেন আমাকে? হ্যাঁ, মিথ্যা বাপ বানাতে চাচ্ছ কেন? মিথ্যা বাপ বানিয়ে তোমাদের কোনো ব্যবসার অভিসন্ধি থাকতেও পারে, কিন্তু আমি কেন সেটা পা দেব? আমার স্মৃতি বৃদ্ধাদের সুযোগ নিয়ে তোমরা ব্যবসা করতে চাইবে আর আমি সেটা মেনে নেব না? এটা হয় না। তোমরা যাও, এখন যাও। না আব্বা, আপনার যাইতেই হবে বাবা। আপনার জনে আমাকে কত স্মৃতি, কত কিছু আপনাকে সব ভুলে গেছেন আব্বা, আমরা তো বলতে পারতেছি না। আপনার সামনে একদম অসহায় হয়ে গেছে আব্বা। আরে তোমাদের যেটা স্মৃতি সেটা আমার স্মৃতি বিভ্রাট। সেই সময়টাকে তোমরা ব্যবহার করতে চাইছো কেন? কেন চাইছো আমার দুর্বলতা প্রকাশ করতে? আমি এখানে একটা প্রধান শিক্ষক, আমার বিরুদ্ধে এসব কথা বললে আমার পেশাগত ক্ষতি হবে। তোমরা সেটা বুঝছো না কেন? আমার মান মর্যাদা ক্ষতি। তোমরা যাও, যাও বলছি। না আব্বা, আব্বা আপনার স্যার আমরা যাবো না আব্বা, আপনি আমাকে যাইতেই হবে আব্বা। আরে তোমরা কি চাও আমি পিয়ন ডেকে তোমাদের বের করে দেই? তা যদি না করো তাহলে আমি কিন্তু আইনের আশ্রয় নেব, একবারে কেস করে দেবো। আব্বা, আপনি আইনের আশ্রয় নেন আর আমাদের এখান থেকে ঘান ধাক্কা দিয়ে বাইর করে দেন, যা খুশি আপনি তাই করতে পারেন, আমরা সবকিছু মাথা পেতে নেবো, কিন্তু আপনারা ছাড়া আমরা এখান থেকে যাবো না আব্বা। আপনি আমাদের সাথে যাইতেই হইব। কি যাবা না? যাবা না তোমরা? যাও বলতেছি, যাও বলতেছি, তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। যাও, যাও বলছি। আব্বা কি অবস্থা খারাপ হবে? আপনি আমার মারবেন, আপনি আমার পুলিশে দিবেন, আপনি আমার বিয়ন্দে বাইকে দেবেন, আপনি যা খুশি তাই করেন, কিন্তু বাবার কাছ থেকে ছেলেকে কেউ আলাদা করতে পারবে না বাবা। আমি আপনার ছেলে হিসেবে থাকবো, আমি নিজের আপনার ছেলে হিসেবে থাকবো বাবা। আপনি যা খুশি তাই করেন, আপনার কাছে কাঁদে যা খুশি তাই করেন, কিন্তু আপনাকে আমাদের সাথে যেতেই হবে। আপনি ছাড়া আমরা থাকতে পারব না আব্বা, আপনি ছাড়া আমগো চলবো না আব্বা, প্লিজ চলেন আমাকে সাথে। আমাদেরকে বঞ্চিত করেন না আব্বা। আপনার কিছু বলার আছে? জি ম্যাডাম, আমি বলতে চাচ্ছিলাম যে এই পরের যে সিনেমাটা মানে বিপ্লব, ওটা রিসার্চার ম্যাডাম আমি কিনতে। আপনি? জি ম্যাডাম, যখন থেকে শুনলাম আমার অফিস দুটো সিনেমা করে দেয় ম্যাডাম, তখন থেকে ম্যাডাম আমি সমস্ত লাশ লজ্জা ঘৃণা সব ত্যাগ করে মিলেমিশে গেলাম। আর এই সিদ্ধান্ত নিলাম ম্যাডাম, লাথি কিল ঘুষি উষ্টা যাই হোক আমি এই সিনেমার সাথে থাকতাম ম্যাডাম। কারণ ম্যাডাম আমি সেই যে ধরেন ছোটবেলায় থাকতে সিনেমা দেখতাম, প্রত্যেক হলে হলে গিয়ে ম্যাডাম সিনেমা দেখতাম, চুরি করে সিনেমা দেখতাম, এমন সিনেমা আছে ম্যাডাম 5বার 7বার দেখেছি ম্যাডাম। ওই যে সিনেমার গান, ও রে শ্যাম্পাহানালা তুই আমারে করলি। কুল ডাউন পিএস। আপনি তো পয়েন্ট থেকে হারিয়ে যাচ্ছেন, টু দি পয়েন্টে কথা বলেন। জি ম্যাডাম, সরি ম্যাডাম, সরি। ইটস ওকে। আপনি আপনার ইচ্ছে পোষণ করেছেন, আমাদের বাধায় আছে, সিনেমা শুরু হোক, দেখা যাক
ম্যাডাম একটা শুধু ভিলেন রোল ম্যাডাম, একটা আমাদের নাট্যকার আপনার বিষয়টা দেখবে। দেখুন প্লিজ, একটা ছোট্ট রোল ম্যাডাম। ওকে, আর্ট ডিরেক্টর, আপনি কতটুকু এগিয়েছেন সিনেমা নিয়ে? আমি তো অনেক এক্সাইটেড আসলে। এই দুইটা সিনেমায় আমি আমার আর্ট ডিরেকশনের গুরুত্বপূর্ণ দায়িত্বটা আমি পেয়েছি। অফিস আমাকে নির্ভরযোগ্য মনে করে আমাকে দায়িত্বটা দিয়েছে, আমি এই জন্য কৃতজ্ঞ। একটা বিষয় আমি এই মুহূর্তে একটু কনফিউজড হয়ে গেলাম ম্যাডাম, এই যে আমাদের পিএসআই হঠাৎ করে যে একটা গানটা ধরলেন, যে হঠাৎ করে উত্তেজিত হয়ে গেলেন, এরকম একটা জায়গায় কি ধরনের আর্ট ডিরেকশন হতে পারে, এটা একটু আমাকে মানে কনফিউজড করে ফেললো আর কি ম্যাডাম। তবে ওই আরেকটা কথা যেটা আপনি বললেন যে ধরটা থেমে গেল, আমরা থেমে গেলাম, এটা আসলে আজকের দিনে এটা যুগান্তকারী ঘটনা, একটা অবিস্মরণীয় ঘটনা আমার এই আর্ট টুয়ার জীবনে। আমরা এই দিনটাকে সেলিব্রেট করেছি, আমি ওনাদেরকে নিয়ে খেতে গিয়েছি, আমরা খেয়েছি, একদম গোগ্রাসে খেয়েছি, আমরা পেট বিলাস করেছি বলতে পারে। আমি কিন্তু বিলটা শেয়ার করেছি ম্যাডাম। আচ্ছা, আপনাদের মধ্যে এই মিলটা দেখে আমার খুব ভালো লাগছে। অ্যান্ড আমি চাইবো সিনেমা দুটো শেষ না হওয়া পর্যন্ত আপনাদের মধ্যে এই বন্ধনটা যেন ঠিক থাকে। আসলে সিনেমা দুটো কিন্তু অনেক বড় বাজেটের একটা বিষয়, একটা বড় পরিকল্পনার বিষয়। জি ম্যাডাম। আর এটা আসলে টিম ওয়ার্ক ছাড়া ঠিকভাবে করা পসিবল না। সো টিম ওয়ার্কের ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে, পিএস আপনি নোট করছেন না, টিম ওয়ার্কের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রথমেই আমাদের এই দুটো সিনেমা যে মার্কেটে আসছে আমাদের প্রতিষ্ঠান থেকে, সেটা পুরো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিতে হবে। প্রতিটা সোশ্যাল প্ল্যাটফর্মে এই জিনিসটা আমাদের ইনফর্ম করতে হবে। সেটার জন্য টিমের সাথে বসে কি কি করতে হয় আপনারা ডিসকাস করে নেবেন। অ্যান্ড আমাদের এই দুটা সিনেমা একদম ডিফারেন্ট ওয়েতে আমাদের ইন্ডাস্ট্রিতে, মিডিয়া ইন্ডাস্ট্রিতে আসবে। সো দুইটা সিনেমা যে বিপ্লবী সিনেমা আসছে, সেই জিনিসগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে। ক্লিয়ার ম্যাডাম, আমার একটু অবজারভেশন আছে আর কি, মানে দুটো সিনেমার নাম ঠিক আছে, বাউল একদম ঠিকঠাক, কিন্তু ওই বিপ্লব সিনেমার নামের সঙ্গে আমি একটু শব্দ যুক্ত করতে চাচ্ছিলাম। মানে বিপ্লবের আগে বা পরে যদি একটা শব্দ দেয়া যেত আর কি, মানে শুধু বিপ্লব, মানে বিপ্লব শব্দটা খুব একা একা লাগে, খুব মানে কি বলে অসহায় মনে হয় আর কি, একটা শব্দ দিলে। আমাদের আর্ট ডিরেক্টর সবকিছু প্যাঁচা দেই না, জিনিসটা সুন্দরভাবে আসে না। আপনি বিপ্লবের মানে বুঝতে পারছেন? বিপ্লব তো নিজেই একটা বিপ্লব। জি ম্যাডাম। ওর অন্য কোনো শব্দ থেকে নিজেকে শক্ত করার প্রয়োজন হবে না। মানে একটু অ্যাবসার্ড ব্যাপারটা আসতো আর কি। আপনি বোঝার চেষ্টা করেন, আমার বাবা সে একাই যথেষ্ট, তার আশেপাশে আর কিছুই প্রয়োজন হয় না। জি ম্যাম, জি জি। সো কি বলতে চেয়েছে আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন। জি ম্যাডাম। ওকে, পিএস, জি ম্যাডাম। আমার নাট্যকার তো তার যা যা লাইন আপ আছে আপনাকে দিয়েছে, আপনি আর্ট ডিরেক্টর থেকেও লাইন আপ নেবেন, তার যা বলা সে বলেছে। এছাড়া আমার কস্টিউম ডিজাইনার যে লাইন আপ দেবে সেটা আপনি নেবেন, আমার ডিরেক্টর যে লাইন আপ দেবে সেগুলো আপনি নেবেন, নিয়ে আপনি ফাইনালি সব কিছু রেডি করবেন। রেডি করার পরে আমি পুরো টিমের সাথে একদিন ফাইনালে বসবো, ঠিক আছে? জি ম্যাডাম। ম্যাডাম, আমার সিনেমার ভিলেনের পার্টটার বিষয়ে একটু কাইন্ডলি দেখবেন প্লিজ। প্লিজ। কাজটা আগে ঠিক মতো করেন। জি ম্যাডাম, আমি প্রাণ দিয়ে কাজ করুন, শুধু একটা পার্ট, একটা ম্যাডাম। ওকে, এই মুহূর্তে আপনি যান। জি, স্যার। ওয়ালাইকুম আসসালাম। মনি, ও মনি, দাদা মনি, উঠো 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 মনি, উঠো উঠো। এই গোলটা খাই না, গোলটা খাই না, খাই দাও দাদা। কি করলি তুই? এটা কি? কি মানে গোল? কিসের গোল? আমার মায়েরা গোল খাওয়াতে করেছে কিনা? কিনা করেছে? কিনা খাওয়া দিছে? এই তুই গোল ফেলাই কেন? আমি যা করেছে ভালো করেছে। ভালো করেছি মানে? এই গোল তুই কেন ফেলাবি? এই গোল তোর বাপে বানাইছে। আমার বাপের হিসাব করতে হবে না, আমার বাপ তুমি। আমার বাপ তুমি, আর এই দশটা আমার মেয়ে। ওর বাপ হিসাব নেবে, কি খাবে না খাবে
আমার মায়ে এই ঘোল খেয়ে খেয়ে নষ্ট হয়ে যাচ্ছে, দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে। এইটা তোরা কি রাখিস 60 বছর ধরে বাপ বেটা মিলে আমরা গোল বেচতেছি, সবাই খেয়ে সুস্থ আছে, আর তুমি অসুস্থ হয়ে যাবে না? কি কষ্ট হয়েছে? আমার চোখের সামনে দেখতেছি আমার মায়েরটা প্রতিদিন ঘোল খেয়ে খেয়ে সুস্থ হচ্ছে কেন অসুস্থ হচ্ছে, আমারও বুঝতে অসুস্থ হচ্ছে না? এই ওকে বাড়ির গোল খেয়ে আমি ছোটবেলাতে বড় হইনি, তুই বড় হসনি, ওকে বাড়ির গোল খেয়ে তো বড় হয়েছি। এখন তোমার বেলায় সমস্যা নেই, আমার বেলায় সমস্যা নেই, জান্নাতের বেলায় সমস্যা হচ্ছে না। আমার এইসব হিসাব দেখায় লাভ নেই, আমার মায়ের সিদ্ধান্ত আমি। পিসি তোর মায়ের সিদ্ধান্ত, পিসি তোর মায়ের সিদ্ধান্ত তুই নিবি, ও তো আমার কাছে হে, ওর সিদ্ধান্ত আমি নেবো। তুমি সিদ্ধান্ত নিবা, মায়েরটা চলে গেলে তো খুশি হয়ে যাও না? হ্যাঁ মায়ের ঘুরতে গেলে আমি খুশি হই না, মায়ের গেলে খুশি তো তুই খুশি হোস। আমি খুশি হই, আমি ওই আমার মায়েরটা আমার চোখের সামনে দেখতেছি শেষ হয়ে যাচ্ছে, এই ঘোল খেয়ে খেয়ে। এই ঘোল আমার বাড়িতে আসবে না, আমি করে দিলাম এটা। এই ঘোল খায় যে তোর মেয়ে অসুস্থ হয়েছে, এটা তুই বুঝলি কি করে? এটা বুঝা যায় না? এর কোনো প্রমাণ আছে তোর কাছে? অবশ্যই আছে। চল ডাক্তার কাছে নিয়ে যাই। প্রত্যেকদিন সকালবেলা তোমার ঘোল খেয়ে খেয়ে এটা সুস্থ থেকে অসুস্থ হচ্ছে, এর থেকে বড় প্রমাণ আর কি আছে? একদম কথা কবে না কিন্তু, তুই গোল ফেললি কেন? আর ওই গোল, এই অজিত তুমি গোলে এসো, আমি ওরে গোল খাবো, এই কিনা পারে ঠেক। কোনো ঘোল খাওয়ানো চলবে না, একদম আমি করে দিলাম। আমার মায়ের ব্যাপারে সিদ্ধান্ত আমি নেবো, আমি কিন্তু কারো চিনি না এইসব ব্যাপারে। তোর তো মাথা খারাপ হয়েছে। মাথা খারাপ হয়েছে। মাথা খারাপ হয়েছে কেন হয়েছে আমি সব বুঝি, কেন মোর মাথা খারাপ হচ্ছে? কি বলবো? কি বুঝি? আমি সব বুঝি, তোর কোন জায়গায় মাথা খারাপ হচ্ছে? মায়ের চাইস না তো, তুই তো কোনো চাইস না মায়ের সুস্থ। আমার মায়ের আমি চাই। এই, তুমি ওঠো, ওঠো। আজ তুমি উঠবে না, ও উঠবে না। এইসব ফল ফল কিন্তু হাড়ি ফাড়ি আমি মেখে ঢালবো করে দিলাম। সে দেখবো যে আমি, তুই বাড়িতে পারে যা, কি যে আমার দিতে পারে? তুই বাড়িতে পারে, কি হচ্ছে রে বাড়ি? এই বাড়ি আমার। ও, তোমার আর আমি বেঁচে আইছি। ভাই ভাই শেষিস দুদিন পরে পরে আসে মাইয়া আমার, মাইয়া আমার, মাইয়ের খোঁজ খবর নেই কিছু। কি জানে? বাদ ও যখন চাইতেছে না তোর মায়ে আমার গোল খায় না, তাও মামনি সুস্থ থাক, আমি চলে যাই, তুমি কিছু মনে করে না। ঠিক আছে। এইসব ঘোল ফল দিয়ে আমার বাড়িতে আর রাখবা না। বাড়িতে আসবে কিনা সেটা আমি দেখবানি। বলে ডাক্তার হয়ে গেছে না, গোল খেয়ে সবাই সুস্থ হয়ে যাচ্ছে, তাহলে আমার একটা ডিসপেন্সারি দিয়ে দিতে কাউকে যাও। তাই তো কবো দুদিন পরে পরে আসে মায়ের খোঁজ খবর নেবে না কিছু না, একটা টাকা খরচ করতে পারে না মায়ের জন্যই। আমার মায়ের মাইয়া আমার কত নেই, বাচ্চা নেই, আসছে এসে বাপের মধ্যে ইয়ে করতে চায়। থাক আমি একটা দোকানে আসতেছি, খাবার নিয়ে আসতেছি, সাবধানে থাকিস। ও দাদা কি হয়েছে? ওদা একটু তোমার সাথে দুটো কথা করি, দাঁড়া। সোয়াল, ওটা তো সোয়াল না, ওটা একটা জানোয়ার, আমি জানোয়ার জন্ম দিয়েছি, তুমি কিছু মনে করে না দাদা? আমি কিছু মনে করি, তুমি চিন্তা করে না, আমি প্রতিদিনই ওরে গোল খাওয়াবো, আমার এই গোল খায় ওর সুস্থ হবে। হয় তুমি কিন্তু কোনোভাবে আশা করবে না। অবশ্যই না, আমার একটা দায়িত্ব আছে না, আমার দায়িত্ব থেকেই আমি সেটা পালন করবো। আরে এত বছর ধরে পুরা গ্রামের লোক আমার ঘোল খায় সুস্থ হয়ে যাইতেছে, আর তোমার নাতে হবে না, এটা কথা। আমারও তাই বিশ্বাস, ও তোমার গোল খায় সুস্থ হবে। তুমি চিন্তা করো না, আচ্ছা। কালকে আসতেছি। ঠিক আছে না, আসি। তুমি কিন্তু আশা কোনোভাবে বন্ধ করবে না। আরে এটা জানোয়ার জন্ম দিয়েছি, মান সম্মান। পাগল যদি পাগল হয়, পাগল কিন্তু একজনের সন্তান, একজনের বাবা হয়। তা আপনি পাগল নাকি সেটা দেখা বিষয় না, আপনি আমাদের বাবা। চ্যানেল ঠনঠন, অভিনব ঘটনার বিস্ফোরণ। জান্নাতকে আমি মারতে দেবো না আব্বা, জান্নাতকে আমি মারতে দেবো না। স্যার উনি হচ্ছেন ঠনঠন টেলিভিশনের রিপোর্টার স্যার, যারা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে এই বাংলার কৃষক, তার কাছে আমাকে যেতে হবে। সবাইকে স্বাগতম। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা, তাই খাই তেল ছাড়া পরোটা, জোশ। তেল ছাড়া পরোটা, আহা, তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা।